সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেরপুর সরকারি কলেজ শেরপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুর রহমান শিশির, প্রভাষক উদ্ভিদবিদ্যা, শেরপুর সরকারি কলেজ শেরপুর। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব সম্বন্ধিত বর্ষের প্ল্যান্ট অ্যানাটমি এবং ভ্রূণবিজ্ঞান বিষয়ের একটি পাঠ্যাংশ নিয়ে, অসংযোজনী তথা অ্যাপোমেক্সিস। এই নতুন বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজ। অসংযোজনী কথাটা জানার আগে আমাদের জানতে হবে অ্যাপোমেক্সিসের আগে অ্যামফিমেক্সিস কি। অ্যামফিমেক্সিসের অ্যামফি কথাটা হলো বোধ আর মেক্সিস হলো ইউনিয়ন তথা মিলন। এটার যদি শাব্দিক অর্থ চিন্তা করি, সেটা হলো যৌন মিলনের মাধ্যমে বংশবিস্তার। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যেটা জেনে থাকি, পুংগ্যামেট শ্রেণীগ্যামেটের মিলন, সেই মিলনের মাধ্যমে যে বংশবিস্তার হয় সেটাকে বলা হয় অ্যামফিমেক্সিস। এবার আমরা আসি অ্যাপোমেক্সিস কি। অ্যাপোমেক্সিসের অ্যাপো কথাটা হলো উইদাউট তথা ব্যতীত, আর মেক্সিস হলো ইউনিয়ন তথা মিলন। আগেরটা যেমন ছিল উভয় এর মিলন, এবার হলো ব্যতীত মিলন, মানে মিলন ব্যতীত। শাব্দিক অর্থ যদি চিন্তা করা হয় তাহলে যৌন মিলন ব্যতিরেকে বংশবিস্তার। তার মানে অ্যামফিমেক্সিস হলো উভয়ের মিলন হবে, আর অ্যাপোমেক্সিস যেখানে মিলন হবে না, অর্থাৎ যৌন মিলন হবে না। তার মানে ব্যতিক্রম একটা ঘটনা। স্বাভাবিকভাবে যৌন মিলনে বংশবিস্তার হয়ে থাকে, কিন্তু এখানে হলো ব্যতিক্রম একটা ঘটনা, যৌন মিলন ব্যতিরেকে বংশবিস্তার। এই পদ্ধতিটি হলো অ্যাপোমেক্সিস। এই অ্যাপোমেক্সিস শব্দটি প্রথম ব্যবহার করে উইন্টলার নামক একজন বিজ্ঞানী 1908 সালে। এবার আমরা আসি অ্যাপোমেক্সিসের সংজ্ঞার ক্ষেত্রে। আমরা দেখো, আমরা একটু আগে যে বললাম যৌন মিলন ব্যতীত, তো উদ্ভিদের যে স্বাভাবিক যৌন জনন প্রক্রিয়া আছে সেটার বিকল্প হিসাবে অযৌন জনন প্রক্রিয়ায় যৌন ভ্রূণ গঠনের পরিবর্তে, যৌন ভ্রূণ কি জাইগোটিক এমব্রিও, এইটা গঠনের পরিবর্তে যদি অযৌন ভ্রূণ, অযৌন হলো অ্যাজাইগোটিক এমব্রিও, অর্থাৎ অযৌন ভ্রূণ, যৌন ভ্রূণ গঠনের পরিবর্তে যদি অযৌন ভ্রূণ গঠন করে এবং এর মাধ্যমে যদি বংশ বিস্তার করে, সেই পদ্ধতিকে বলা হয় অসংযোজনী বা অ্যাপোমেক্সিস। হ্যান্স উইন্টলার যে 1908 সালে এই অ্যাপোমেক্সিস শব্দটা ব্যবহার করে, তার মত অনুসারে যদি আমরা সংজ্ঞাটা দেখি তাহলে তারা এরকম যে রিপ্লেসমেন্ট অফ দ্য নর্মাল সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন উইদাউট ফার্টিলাইজেশন। দেখো, তিনটা অংশ বলছে যে নর্মাল সেক্সুয়াল যে রিপ্রোডাকশন আছে সেটা রিপ্লেসমেন্টে, মানে সেটার বিকল্প হিসাবে, বাই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে যদি নর্মাল সেক্সুয়াল রিপ্রোডাকশনটাকে রিপ্লেস করা হয়, বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, এবং সেই ক্ষেত্রে যদি উইদাউট ফার্টিলাইজেশন হয় এবং ফার্টিলাইজেশন না ঘটে, তাহলে সেই ঘটনাকে বলা হয় অসংযোজনী বা অ্যাপোমেক্সিস। এটা হলো হ্যান্স উইন্টলারের সংজ্ঞা। আমরা অসংযোজনীর ক্ষেত্রে তিনটি শর্ত, আধুনিক যে ধারণা সেখানে তিনটি শর্ত দেওয়া আছে। একটি হলো মিউসিস সম্পূর্ণ অনুপস্থিত, মানে মিউসিস হবে না। 2, সিনগেমি অবশ্যই অনুপস্থিত। সিনগেমি কি? কোষের মিলন। এই যে আমরা বললাম পুংগেমেট স্ত্রীগেমেট মিলন, অর্থাৎ সিনগেমি দ্বারা কোষের মিলন বলা হয়। কোষের মিলন অবশ্যই নেই, মিউসিস নেই, কোষের মিলন নেই, এবং অযৌন ভ্রূণ হবে। কি হবে? যৌন ভ্রূণ না হয়ে অযৌন ভ্রূণ। একটু আগে আমরা দেখলাম এজাইগোটিক এমব্রায়ো। এই তিনটি শর্ত, এটা প্রেক্ষিতে যদি আমরা শ্রেণীবিন্যাস করি তাহলে প্রকারভেদ দ্বারা এরকম: একটি হলো অস্থানিক
অসংগজনী। অস্থানিক কোনটা? যে ডিপ্লয়েড রেণুধর কোষ বা স্পোরোফাইটিক কোষ। উদাহরণস্বরূপ যে বলা যায় ভ্রূণ পোষক কোষ বা ডিম্বক, এগুলো থেকে সরাসরি ভ্রূণ তৈরি হয়। অস্থানিক মানে স্থান ব্যতীত ভিন্ন জায়গায়। দেখো ভ্রূণ পোষক কোষ থেকে হচ্ছে, ডিম্বক থেকে হচ্ছে, এটা কিন্তু জাইগোট থেকে হচ্ছে না, নর্মাল জাইগোট হচ্ছে না, অন্য জায়গা থেকে হচ্ছে, অস্থানিক অসংগঠনিক। এখানে ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে গ্যামেটোফাইটিক যৌন সম্পূর্ণভাবে এখানে অনুপস্থিত। যেহেতু স্পোরোফাইটিক কোষে এই ঘটনাগুলো ঘটবে, সুতরাং গ্যামেটোফাইটিক যৌন এখানে নেই এই ধরনের প্রকারভেদের ক্ষেত্রে নেই। উদাহরণস্বরূপ যদি বলা যায় লেবুতে আছে, এবং লেবু ছাড়াও ক্যাকটাসি, ইউফোরবিয়াসি, অর্কিডেসি, উচ্চে বিভিন্ন উদ্ভিদে এই ধরনের অ্যাপোমেক্সিস তথা অসংগজনী দেখা যায়। আরেকটি প্রকার হলো ডিপ্লোস্পোরি। কিছু উদ্ভিদ যেমন আছে অ্যান্টেনারিয়া, আলচেমিলা প্রভৃতি উদ্ভিদে মেগাস্পোর যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, সেখান থেকে যখন মায়োসিস হয়ে 8 নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণ হওয়ার কথা, কিন্তু সেটা মায়োসিস না হয়ে কি করে ভ্রূণ সৃষ্টি করে। 8 নিউক্লিয়াস ভ্রূণথলি যে গঠন করতেছে 8 নিউক্লিয়াস বিশিষ্ট হচ্ছে, কিন্তু মায়োসিস হচ্ছে না, যার কারণে সেটা কি হচ্ছে ডিপ্লয়েড হচ্ছে। এর নিউক্লিয়াস গুলি কি হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ মানে টুয়েন সংখ্যক হচ্ছে। এই টুয়েন সংখ্যক হওয়ার কারণে এখানে থেকেও কিন্তু পরবর্তীতে মানে এই যে শুক্রাণু এবং ডিম্বাণু যদি থাকে, এখানে কিন্তু ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলন হবে না, কারণ এমনিতেই ডিম্বাণু টুয়েন আছে। এই ডিম্বাণুর সাথে পরবর্তীতে কি হচ্ছে, এই অনিষিক্ত ডিপ্লয়েড ডিম্বাণুটি থেকে, এই যে ডিপ্লয়েড ডিম্বাণু, সেখান থেকে কি হতে পারে ভ্রূণ সৃষ্টি হতে পারে। যদি এই ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি হয় তাহলে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস বলে। অপরদিকে ডিম্বাণু ব্যতীত যে অন্যান্য কোষগুলো আছে ভ্রূণথলি, সেগুলো থেকে যদি কোনো কারণে ভ্রূণ হয়, সেটাকে বলে ডিপ্লয়েড অ্যাপোগেমি। অর্থাৎ ডিম্বাণু থেকে যদি নিষেক ব্যতীত হয় সেটা হলো পার্থেনোজেনেসিস, আর ডিম্বাণু ব্যতীত ভ্রূণথলির অন্য কোনো কোষ থেকে যদি হয় সেটা হলো অ্যাপোগেমি। যেহেতু এই ভ্রূণথলির ক্ষেত্রে প্রত্যেকটা কোষ হলো ডিপ্লয়েড তথা টুয়েন, সেই কারণে পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে বলছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, আর অ্যাপোগেমির ক্ষেত্রে বলছে ডিপ্লয়েড অ্যাপোগেমি। এখন সবগুলো যদি অন্যরকম হয় বিকল্প ভাবে, তো সেই ক্ষেত্রে দেখো যে সংজ্ঞাটা এইরকম ভাবে বলা যায় যে সকল ধরনের অযৌন জনন যা যৌন জননকে প্রতিস্থাপন করে অথবা যৌন জননের বিকল্প হিসেবে সক্রিয় থাকে। আমরা ওই সংজ্ঞা থেকে একটু বিকল্প সংজ্ঞা ইউজ করছি, যে সেক্ষেত্রে যে পদ্ধতিতে গ্যামেটের মিলন ব্যতীত অযৌন জননের মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে তাকে অসংগজনী বলে। তার মানে গ্যামেটের মিলন ব্যতীত হলেই অসংগজনী বলে, এই শর্তটা বেসিক্যালি গুরুত্ব দিয়েছে। তো আমরা এই সংজ্ঞার প্রেক্ষিতে যদি শর্ত দেখি, তাহলে দুইটা শর্ত দেখায়। একটা হলো সকল ধরনের অঙ্গজ বা অযৌন জনন এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, আর ক্ষেত্র বিশেষে মাইটোসিস বা মিয়োসিস ঘটলেও কোষের মিলন ঘটবে না। তার মানে আগের ক্ষেত্রে তিনটা শর্ত বলছিল, যে মায়োসিসও হবে না, সিনগেমিও হবে না, আর কি বলেছিল যে অযৌন হবে। এইখানে তিনটার থেকে একটা সংখ্যা সরাই ফেললো, মায়োসিস বা মাইটোসিস ঘটলেও ঘটতে পারে। তিনটা শর্ত যখন একটা শর্ত কমিয়ে দিল, তখন আমাদের এই প্রকারভেদটা ভিন্ন আসবে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে সকল উদ্ভিদের ক্ষেত্রে অ্যাপোমেক্সিস ঘটবে সেই উদ্ভিদদেরকে একটা বিশেষ নাম দেওয়া হয়, সেটাকে অ্যাপোমিক্টিক প্ল্যান্ট। যে সকল উদ্ভিদে অ্যাপোমেক্সিস ঘটে তাদেরকে বলা হয় অ্যাপোমিক্টিক প্ল্যান্ট। যাই হোক, এখন আমরা এই দুইটি শর্তের ভিত্তিতে আমরা প্রকারভেদটা দেব। আগে ছিল কয়টা শর্ত? তিনটি শর্ত। মিয়োসিস থাকবে না, সিনগেমি হবে না, অযৌন ভ্রূণ হবে। আর এখন আমরা কয়টা শর্তকে মাথায় নিচ্ছি? দুইটি শর্ত। এখানেও অযৌন ভ্রূণ হবে এবং কি হবে, সিনগেমি থাকবে। কিন্তু মাইটোসিস বা মিয়োসিস ঘটলেও ঘটতে পারে, এই
এই একটা শর্তকে যখন আমরা শিথিল করবো তখন প্রকারভেদটা দেখো কি দাঁড়ায়। বিকল্প প্রসঙ্গ অনুসারে যদি আমরা প্রকারভেদ করি তাহলে অঙ্গজ জনন এক নম্বরে আমরা দেখতে পারি যে বীজ ব্যতীত যদি উদ্ভিদের কোনো অংশ থেকে যদি হয় জনন ঘটে তাহলে সেটা হলো অঙ্গজ জনন। এই ক্ষেত্রে বীজ ব্যতীত যে অংশ থেকে এই কাজটা হয়ে থাকবে সেই সামগ্রিক অংশকে বলা হয় প্রোপাগেল, অর্থাৎ যে অংশ থেকে অঙ্গজ জনন ঘটে তাকে বলা হয় প্রোপাগেল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বাল্ব, ছাকা, রানার ইত্যাদির মাধ্যমে অঙ্গজ জনন ঘটে। বাল্ব কোনটা? যেমন ডালিয়া ফুলের একদম গোড়ায় যে পেঁয়াজের মতো একটা অংশ হয়, গাছটা মরে যাওয়ার পরও সেখান থেকে আবার পুনরায় আবার নতুন গাছ হতে পারে। আবার শাখার হিসেবে কোনটা হয়? যেমন কলা গাছের গোড়া থেকে যে ছোট একটা অংশ হয়ে আসে সেখান থেকে শাখার বলে। আবার রানার যেটা আছে সেটা মনে করো যে কচি কচুর ক্ষেত্রে যেমন লতার মতো অংশ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, বা লেবু গাছের ক্ষেত্রেও এক গাছ থেকে আরেক সাইডের দিকে কচুর লতির মতো অংশ যাচ্ছে, সেই অংশগুলো থেকেও চারা গজাতে পারে, বা সেই অংশ কেটে কেটে লাগিয়ে দিলেও চারার মতো কাজ করে। এইগুলো রানার হিসেবে পরিচিত। তো অঙ্গজ জননের পরবর্তীতে হলো অ্যাগামোস্পার্ম। সেটা কি? বীজের মাধ্যমে জনন ঘটে তো ভ্রূণতরীতে সিঙ্গেমে হয়, অর্থাৎ বীজের মাধ্যমে জনন ঘটে এটা নর্মাল কথা, কিন্তু ব্যতিক্রম হলো এখানে সিঙ্গেমে হবে, এইটাকে বলে অ্যাগামোস্পার্ম। এই অ্যাগামোস্পার্মের ক্ষেত্রে সিঙ্গেমে যেহেতু ঘটবে না, এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হলো অস্থানিক ভ্রূণ বিকাশ, যেটা আমরা একটু আগে বলেছি যে জাইগোট ব্যতীত ভ্রূণপোষক টিস্যু বা ডিম্বক, ত্বক এগুলো থেকে আমাদের হতে পারে, সেটাকে বলা হয় অস্থানিক ভ্রূণ বিকাশ। আর ডিপ্লোস্পোরি একটু আগে আমরা দেখেছি, ডিপ্লোস্পোরির ক্ষেত্রে বলেছে যে ভ্রূণথলি তৈরি হবে কিন্তু মায়োসিস হবে না। মায়োসিস না হওয়ার কারণে 8 নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণথলিতে প্রত্যেকটা কোষই বা নিউক্লিয়াসই কি হবে? ডিপ্লয়েড হবে, এবং সেখান থেকে যদি ডিম্বাণু থেকে হয় তাহলে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, আর ডিম্বাণু ব্যতীত অন্য কোনো কোষ থেকে যদি ভ্রূণ তৈরি হয় তাহলে কে বলা হয় ডিপ্লয়েড অ্যাপোগেমি। তার মানে অস্থানিক ভ্রূণ বিকাশ আর ডিপ্লোস্পোরি দুইটা আগের মতো। সাথে যোগ হয়েছে দেখো হ্যাপ্লোস্পোরি, কারণ আগে যেহেতু বলেছিলাম মায়োসিস হবে না, যার কারণে ডিপ্লয়েডেড ছিল। আর এখন শর্তের ক্ষেত্রে কিন্তু আমরা এই শর্তটা ছেড়ে দিয়েছি যে মায়োসিস বা মাইটোসিস কিছু একটা ঘটতেও পারে। যেহেতু এই শর্তটা ছেড়ে দিয়েছি, যার কারণে নতুন একটা সংযোজন এসেছে, হ্যাপ্লোস্পোরি। ডিপ্লোস্পোরির উল্টোটা হলো হ্যাপ্লোস্পোরি। ডিপ্লয়েডে মায়োসিস হয় না, হ্যাপ্লোস্পোরিতে মায়োসিস হয়। ঘটনা একই রকম। যেমন মেগাসোমার্কোসিস থেকে মায়োসিসের মাধ্যমে যখন স্বাভাবিক গ্রন্থলি গঠন হওয়ার প্রস্তুতি নেয় এবং হ্যাপ্লয়েড ডিম্বাণু হয়, বা হ্যাপ্লয়েড টোটাল যে গ্রন্থলিটা হয় 8 নিউক্লিয়াস বিশিষ্ট গ্রন্থলি হোক, এখানে এসে ব্যতিক্রম হলো যে হ্যাপ্লয়েড ডিম্বাণুর সাথে হ্যাপ্লয়েড শুক্রাণু এসে মিলন হওয়ার কথা। তো সেই ঘটনা না ঘটে যদি হ্যাপ্লয়েড ডিম্বাণু নিজের থেকেই একটা ভ্রূণ সৃষ্টি করে তাহলে সেটাকে বলা হয় হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। আর যদি ডিম্বাণু ব্যতীত ভ্রূণথলির অন্য কোনো কোষ থেকে নিষেক ছাড়া ভ্রূণ পরিণত হয় তাহলে বলা হয় হ্যাপ্লয়েড অ্যাপোগেমি। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, হ্যাপ্লয়েড অ্যাপোগেমি। তাহলে আমরা একটা বিষয় খেয়াল করছি, বারবারই আসছে প্রসঙ্গটা, পার্থেনোজেনেসিস হলো ডিম্বাণু থেকে নিষেক ছাড়া ভ্রূণ তৈরি। এই ডিম্বাণুটা যদি ডিপ্লয়েড থাকে তাহলে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, আর এই ডিম্বাণুটা যদি হ্যাপ্লয়েড হয় তাহলে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। অপরদিকে এই ডিম্বাণু ব্যতীত ভ্রূণথলির অন্য কোনো কোষ থেকে যদি নিষেক ব্যতীত ভ্রূণ উৎপন্ন হয় তাহলে সেটাকে বলা হলো অ্যাপোগেমি। আর সেই ডিম্বাণু ব্যতীত কোষটা যদি ডিপ্লয়েড হয় ডিপ্লয়েড অ্যাপোগেমি, আর যদি হ্যাপ্লয়েড হয় হ্যাপ্লয়েড অ্যাপোগেমি। যাই হোক, এবার আসি অসংযোজনের কারণ কি। একটা কারণ হিসেবে বলা যেতে পারে যে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনের প্রভাব। হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনের কারণে উদ্ভিদের একই সাথে যে অপরিণত ডিম্বাণু সৃষ্টি হতে পারে, বা নিষেকে বাধাও হতে পারে, নিষেক ছাড়া ডিম্বাণু ভ্রূণে পরিণত হতে পারে। এই তিনটি ঘটনা ঘটতে পারে। এই ক্ষেত্রে একটু প্রজাতির নাম হলো পার্থেরিয়াম আর্জেন্টেটাম।
এই প্রজাতির যে সংকর আচরণ হয় সেখানে এই 3 জোড়া প্রচ্ছন্ন জিন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই জিনের যেটা এই কারণে অবীজিত ডিম্বাণু তৈরি হতে পারে। বিজোড়া ডিম্বাণুর বিজোড়া জিনের কারণে হতে পারে নিষেকে বাধা ঘটনা করতে পারে, এবং সি জোড়া জিন এর কারণে কি ঘটনা করতে পারে, অবিজিত বা অপরিণত ডিম্বাণু থেকে নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হতে পারে। অর্থাৎ 3 জোড়া জিন 3 রকমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। তার মানে অ্যাপোপ্টোসিস ঘটনার পেছনে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনের প্রভাব রয়েছে। এরপর আরেকটি কারণ যদি দেখি, পরিবেশ অবস্থা, যেমন আর্দ্রতা, তাপমাত্রা, আলো, মাটি ইত্যাদি প্রভাবে অ্যাপোপ্টোসিস ঘটতে পারে। তবে এটা যেহেতু বাধ্যতামূলক না, সুতরাং সুবিধাবতী অসংগজনী বলা হয় থাকে। মানে এটা করতে পারে, না করতে পারে, বা ঘটাটা আবশ্যক যে সেটাও নয়। এরপরে আরেকটি কারণ বলা যেতে পারে উদ্ভিদের ক্ষেত্রে পলিপ্লয়েড পর্যায়। পলিপ্লয়েডের কারণে বাধ্যতামূলক অসংযোজন হয়, কারণ এটা যদি ঘটে তাহলে অসংগজনী ঘটবে। কারণ এক্ষেত্রে জনন কোষে শুক্রাণু ডিম্বাণু উর্বরতা নষ্ট হয়। নষ্ট হওয়ার কারণে অনুর্বর যে শুক্রাণুটা সে উর্বর বা অনুর্বর দুই ধরনের ডিম্বাণুকে নিষিক্ত হবে না। কারণ শুক্রাণু যদি নষ্ট হয় সে আর ডিম্বাণুর সাথে নিষিক্ত হতে পারে না। ডিম্বাণু তখন উর্বর হোক অথবা অনুর্বর হোক, যেটাই হোক। আরেকটি কারণ হিসেবে বলা হয় উদ্ভিদ হাইব্রিড অরিজিন। হাইব্রিড কি? সংকরায়িত ফল। সংকরায়নজনিত ত্রুটির কারণে যদি অসংগজনী ঘটতে পারে, যেমন যদি হাইব্রিড ঘটার সময় সংকরণ যখন ঘটছে তখনই যদি মানে ত্রুটি হয়, এই ত্রুটিটা কি হবে, পরবর্তীতে অসংগজনীতে পরিণত হবে। কারণ হলো সংকরণের আগে যদি মায়োসিসে ত্রুটি হয় তাহলে সৃষ্ট যে গ্যামেট হবে সেখানেও ত্রুটি হবে, আর গ্যামেটের ত্রুটি হওয়ার কারণে তারা কি হবে না, মিলন হবে না, অর্থাৎ সিনগেমি হবে না হওয়ার কারণে কি হবে, ডিম্বাণুটি পার্থেনোজেনেসিস প্রক্রিয়া ভ্রূণ গঠন করবে। আমরা এরপর জানবো যে অসংগজনীর তাৎপর্য, গুরুত্ব। একটি বলা যায় বিশেষ ধরনের বায়োটাইপ সৃষ্টি হয়, মানে যেহেতু অ্যাপোপ্টোসিস হচ্ছে তাহলে বায়োটাইপটা হলো কোন একটা নির্দিষ্ট জায়গায় একটা উদ্ভিদ সম্প্রদায় তো বিশেষ ধরনের হচ্ছে, কারণ এরা কি হচ্ছে যে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বা ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস বা হ্যাপ্লয়েড অ্যাপোগেমি বা ডিপ্লয়েড অ্যাপোগেমি এগুলোর মাধ্যমে যেহেতু ঘটনা ঘটতেছে, তাহলে স্বাভাবিক উদ্ভিদের চেয়ে ব্যতিক্রম কিছু উদ্ভিদ সম্প্রদায় হচ্ছে, বিশেষ ধরনের বায়োটাইপ সৃষ্টি হচ্ছে। বিভিন্নতা না ঘটায় কি হয়, সুবিধাজনক বায়োটাইপে অনির্দিষ্টকালের জন্য জননের সুযোগ সৃষ্টি হয়। বিভিন্নতা মানে কি, ভেরিয়েশন। যেহেতু মিলন হচ্ছে না, মিলন হলেই তো দুই ধরনের মিলন, কোষের মিলনের মাধ্যমেই কিন্তু ভেরিয়েশনটা ঘটবে, মেয়োসিস ঘটবে। কিন্তু দেখা যাচ্ছে যে ওই বিভিন্নতা বা ভেরিয়েশন না ঘটার কারণে সুবিধাজনক যে বায়োটাইপ সেটা কি করতেছে, অনেক দিনের জন্য নিজেদের মধ্যে জননের সুযোগ পাচ্ছে, কারণ এখানে ভিন্নতা আসতেছে না। এরপরে যদি চিন্তা করা বাধ্যতামূলক অসংগজনী, সেটা দীর্ঘমেয়াদী বিবর্তনগত নমনীয়তা প্রদর্শন, যেটা বাধ্যতামূলক অসংগজনী বলেছিলাম আমরা, কোনটা কি, সেটা হলো উদ্ভিদের পলিপ্লয়েডটাকে বলেছিলাম। এই ধরনের যেটা হবে সেখানে যেটা বাধ্যতামূলক অসংগজনী মানে কি, সে অসংগজনী করার জন্য বাধ্য, বিকল্প নাই। তো ওই সকল ক্ষেত্রে বিবর্তনের ক্ষেত্রে নমনীয়তা দেখাতে হবে, বিবর্তন ঘটে, বিবর্তন তেমনটা ঘটার সুযোগ হয় না, রিভলিউশন ঘটছে না, যেমন আছে তেমনই প্রজাতি চলে যাচ্ছে, বংশানুক্রমে সেটাই চলে যাচ্ছে। এরপরে হলো উন্নত প্রকৃতির প্রজাতি উৎপন্ন হয়। উন্নত মানে পিওর লাইন বলা যেতে পারে, পিওর লাইন কালেকশন যদি করতে চাই, এক ধরনের বৈশিষ্ট্যের আমরা প্রজাতি করব, তো সেই ক্ষেত্রে কিন্তু আবার এই অসংগজনী কাজে লাগতেছে। সুবিধাবাদী অসংগজনের ক্ষেত্রে এদের সাথে অসংগজনী এবং যৌনজনী দুইটারই ঘটনা করতে হবে। সুবিধাবাদী কোনটা, পরিবেশগত কারণে যেটা হয় থাকে, সেক্ষেত্রে অসংগজনী এবং অসংগজনী এবং যৌনজনন দুইটারই সম্ভাবনা থাকে। অসংগজনী বহুভ্রূণতা সৃষ্টির সহায়ক, বহু ভ্রূণ ঘটার ক্ষেত্রে সহায়ক হওয়ার কারণে এই যে উদ্যান তত্ত্ব বা উদ্ভিদ প্রজননবিদ্যা, বংশগতি, টিস্যু কালচার, এই সকল যে গবেষণামূলক কাজগুলো আছে সেখানে কিন্তু আবার এই অসংগজনী খুব গুরুত্ব বহন করে।
এবার আমরা টিকা আকারে একটা আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট, পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কি বলেছিল? নিষেক ব্যতীত ভ্রূণ সৃষ্টি। উচ্চ শ্রেণীর যে উদ্ভিদ, সেখানে স্বাভাবিক গঠন হলো ডিম্বাণু শুক্রাণু মিলনে ভ্রূণ সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক গঠন। কিন্তু কতিপয় ক্ষেত্রে এই ডিম্বাণু নিষিক্ত না হয়ে সরাসরি ভ্রূণে পরিণত হয়। ডিম্বাণুটা নিষিক্ত না হয়ে সরাসরি ভ্রূণে পরিণত হয়। যে জনন প্রক্রিয়ায় ডিম্বাণুটি নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি করে এবং ডিম্ব স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে পার্থেনোজেনেসিস বলে। কি হচ্ছে? ডিম্বাণু নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি, এটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। ডিম্বাণু নিষেক ব্যতীত ভ্রূণ সৃষ্টি, তিনটা ঘটনা ঘটে, তিনটা স্টেজ যদি সংখ্যায়। ডিম্বাণু ভ্রূণ হবে, মাঝখানে একটি শর্ত, নিষেক ব্যতীত। যদি নিষেক ব্যতীত ডিম্বাণুটা ভ্রূণে হয় তাহলে সেটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। এখানে পার্থেনোজেনেসিস দুই রকম, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। আমরা আগেও আলোচনা করছি, আরেকবার কথাগুলো বলি। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস কোনগুলো? হ্যাপ্লয়েড কথার অর্থ তোমরা জানো, এন্ড মেগাস্পোর মাতৃকোষ যে টোয়েন নিয়মিত মায়োসিস হচ্ছে, মায়োসিসের মাধ্যমে মেগাস্পোর উৎপন্ন হচ্ছে এবং তা বিকশিত ভ্রূণথলি হবে, এটা স্বাভাবিক ঘটনা। এই ভ্রূণথলি হওয়ার সময়, এই ভ্রূণথলি হওয়ার পরে যাকে ভ্রূণ গঠন হবে, এই ভ্রূণথলির হ্যাপ্লয়েড যে ডিম্বাণুটা সেটা নিষিক্ত না হয়ে সরাসরি যদি ভ্রূণে পরিণত হয় তাহলে সেটাকে বলে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। যেমন সোলানাম নাইগ্রাম, অর্কিস, ম্যাকিউলাটা, এগুলোতে এমন ঘটনা ঘটে। এই সকল উদ্ভিদের উৎপন্ন হ্যাপ্লয়েড বা অনুর্বর উদ্ভিদ হয়, এগুলোকে বলা হয়। আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস কোনটা? যেটাকে বলা হয় হলো এই মেগাস্পোর মাতৃকোষ যেটা আছে সেখান থেকে মায়োসিস না ঘটে ডিপ্লয়েড যে নিউক্লিয়াস হচ্ছে, নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণথলি গঠন করবে এবং এই ডিপ্লয়েড নিউক্লিয়াস গুলো থেকে ডিপ্লয়েড যে ডিম্বাণু সেখান থেকে নিষেক ছাড়াই যে ভ্রূণটা হবে সেটাকে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েডের ক্ষেত্রে একটা বিশেষ তথ্য হলো, যদি এই ডিম্বাণু ব্যতীত যদি শুক্রাণু থেকে ঘটনাটা ঘটে, ভ্রূণ সৃষ্টি হয়, তাহলে সেটা না হলে অ্যান্ড্রোজেনেসিস, অনিষিক্ত শুক্রাণু থেকে যদি হয় সেটাকে বলে অ্যান্ড্রোজেনেসিস। যেমন তামাকে এই ধরনের ঘটনা ঘটে। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ হলো পার্থেনিয়াম আর্জেন্টেটাম, আলচেমিনা, এসবগুলো উদ্ভিদে এই ঘটনা ঘটে। অ্যাপোগেমি টিকা আকারে যদি দেখি, তাহলে সেটা বলেছিলাম যে ডিম্বাণু ব্যতীত ভ্রূণথলির অন্য কোনো কোষ থেকে, যেমন সহকারী কোষ, প্রতিপাদ কোষ, নিষেক ছাড়া, এই সকল জায়গা থেকে যদি ভ্রূণ গঠন হয় তাহলে সেটা অ্যাপোগেমি। এটাও দুই রকম, হ্যাপ্লয়েড অ্যাপোগেমি। অর্থাৎ মেগাস্পোর মাতৃকোষ স্বাভাবিক প্রক্রিয়ায় মায়োসিস হলো, ভ্রূণথলি গঠন হলো, এই হ্যাপ্লয়েড কোষ থেকে যদি ডিম্বাণু ব্যতীত অন্য কোনো কোষ থেকে যদি ভ্রূণ গঠন হয় তাহলে হ্যাপ্লয়েড অ্যাপোগেমি। লিলিয়াম এই ধরনের ঘটনা। লিলিয়াম কি? মেম্বার্স অফ হুইচ আর দ্য ট্রু লিলিস, মানে লিলি গোত্রে লিলি যে সেই গণ। আর ডিপ্লয়েড অ্যাপোগেমি কি? মেগাস্পোর মাতৃকোষ কি হবে? মায়োসিস হবে না, মায়োসিস হয়ে ডিপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণথলি গঠন হবে এবং সেই ডিপ্লয়েড কোষ থেকে, ডিপ্লয়েড কোষ কোনটা? ডিম্বাণু ব্যতীত অন্য যে কোনো কোষ, সেখান থেকে ডিপ্লয়েড ভ্রূণ গঠন হবে। এই যে প্রক্রিয়া হয় সেটাকে ডিপ্লয়েড অ্যাপোগেমি। উদাহরণ দেওয়া যায় এলিয়াম, এলিয়ামের ক্ষেত্রে এই ধরনের অ্যাপোগেমি দেখা যায়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থেকো।